শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হক কথার বিশেষ আয়োজন, সাপ্তাহিক আয়োজন। এই আয়োজনে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক, সমাজ রাজনীতি বিশ্লেষক জনাব মাহমুদ রেজা চৌধুরী। মাহমুদ রেজা চৌধুরী, আপনাকে স্বাগতম হক কথার সাপ্তাহিক বিশেষ আয়োজনে। সালাউদ্দিন, আপনার নতুন আত্মপ্রকাশ হক কথার অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে। স্বাভাবিক কারণে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। থাকবে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ, আল জাজিরা রিপোর্ট, সেই সাথে বাংলাদেশের সমাজ রাজনীতি অর্থনীতি আনার কোনো বিষয় নিয়ে আপনার মতামত বিশ্লেষণ শুনবো। শুরুতেই আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে বলেছেন আমেরিকা ফিরে এসেছে, ব্যাক আমেরিকা। এখনো হয়তো অতটুকু আমিও বুঝতে পারছি না যে আসলে উনি কি বলতে চাচ্ছেন, ব্যাংক বা আমেরিকা কিভাবে ফিরে আসলো, কি বোঝাতে চাচ্ছেন, আপনি কি বিশ্লেষণ করবেন তার এই ভাষণের মধ্যে দিয়ে জো বাইডেনের প্রসঙ্গে? ধন্যবাদ। আসলে প্রেসিডেন্ট বাইডেন আমেরিকা ব্যাক বলতে কি বুঝাতে চেয়েছেন বা কি বুঝাচ্ছেন এটা আমি নিজেও স্পষ্ট না। কারণ আমেরিকা আসলে কোথায় ছিল প্রথমত প্রশ্ন, এবং কোথা থেকে আসছে এটার বিশ্লেষণ হওয়া দরকার। এখন শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, তাই না? এখন ডোনাল্ড ট্রাম্পের জায়গায় মিস্টার জো বাইডেন এসছেন, রিপাবলিকানের জায়গায় ডেমোক্রেট আসছে। গত 4 বছর যে সমস্যার সৃষ্টি হয়েছিল আমেরিকাতে, সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যায়নি। আপনি দেখেছেন কিছুদিন আগেও কংগ্রেসওম্যান, আই বিলিভ, একজনকে তার সংসদীয় কিছু দায়িত্বপূর্ণ পদ থেকে সরানো হয়েছে, তাই না? এবং তারপর উনি ওনার নাম কি, মিসেস গ্রিন সম্ভবত, তো ঠিক নামটা আমি জানি না, আপনি হয়তো বলতে পারবেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তাকে ওখান থেকে সরানো হয়েছে। সেখানে মাত্র 10 জন রিপাবলিকান ডেমোক্রেটদের পক্ষে গেছে, বাকি সবাই ওই মহিলার পক্ষেই ছিল, যাকে একজন উগ্রবাদী দলের সদস্য বলে ধরে নেওয়া হয়। অতএব আমেরিকা থেকে এখনো কিন্তু যে উগ্রবাদটা ছিল গত 4 বছর, বিশেষ করে জানুয়ারি 6-তে যেটা আত্মপ্রকাশ ঘটেছে উলঙ্গভাবে, সেই আমেরিকা একটা দৃশ্য 6 জানুয়ারিতে আমরা দেখলাম। তার কিন্তু যে কোনো পরিবর্তন হয়েছে এই মুহূর্তে বলাটা কতটা সঙ্গত আমি জানি না, এবং সেখান থেকে আমেরিকা ফিরেছে কিনা সেটাও বলা কঠিন। এটা সরকার প্রধান বা রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বলতেই পারেন। কিছু কিছু চেষ্টা করা হচ্ছে, তবে এখনো বোঝা যাবে যদি আগামী 2 বছর পর যে নির্বাচনটা হচ্ছে সিনেট এবং আপনার রিপাবলিকান, আই মিন হাউস রিপ্রেজেন্টেটিভের যে শূন্য পদগুলোতে, আর যেখানে পুনর্নির্বাচন হবে, সেই সব জায়গাতে যদি ডেমোক্রেটরা উইন করে তাহলে বলা যেতে পারে ইয়েস, আমেরিকা কিছুটা ফিরেছে। তো আমেরিকা আসলে কোনো কিছু তাত্ত্বিকভাবে দেখতে গেলে কিন্তু আমরা যেটা বলি ফেরা মানে কি, অতীতের একটা অবস্থান থেকে আবার পূর্ব অবস্থায় ফিরে আসা, তাই না? সেটা কিন্তু হয় না। যেটা পাস্ট ইজ পাস্ট, যেটা প্রেজেন্ট ইজ প্রেজেন্ট, যেটা ফিউচার ফিউচার। প্রতিদিনই কিন্তু সমাজ এবং মানুষের চিন্তা, মানুষের মন বদলাচ্ছে, ফিরে যাচ্ছে না কিন্তু কোনো, সম্মুখে যাচ্ছে। তো এই ব্যাপারটা আমেরিকার সম্মুখে যাচ্ছে, অগ্রসর পথে বা ভালোর পথে, সেটা একটা যতটা গ্রহণযোগ্য কথা হতে পারে। আমেরিকা ব্যাক করেছে, কোথা থেকে ব্যাক করছে সেটা একটা প্রশ্ন আমার মধ্যে। অতএব আমি আপনার মতোই কিছুটা সন্দিহান, কিছুটা কুয়াশা যুক্ত যে আমেরিকা ফিরেছে বলতে প্রেসিডেন্ট জো বাইডেন কি বোঝাতে চেয়েছেন হয়তো উনি ভালো জানেন, যেহেতু আমি এই জিনিসটার পুরোটা ব্যাখ্যা পাইনি, বুঝতে পারিনি, বলতে পারি ব্যাখ্যা পাইনি বলার চাইতে বলা উচিত আমি নিজে বুঝতে পারিনি কোথায় আমেরিকা ফিরলো, কি অবস্থায় ফিরলো, এবং এবং কোথায় ছিল যেখান থেকে ফিরলো। ধন্যবাদ। সে প্রশ্ন থেকেই গেল, সময় বলে দেবে এই প্রশ্নের উত্তর, এবং আমরা প্রত্যাশা করব যেটা হয়তো যেটা বলতে চেয়েছেন যে ট্রাম্প প্রশাসনের বা ট্রাম্পের যে থাবায় আমেরিকা পড়েছিল, আমেরিকান পড়েছিল, তার থেকে হয়তো মুক্ত
হয়েছেন আমেরিকা, অথবা আমেরিকার যে গণতন্ত্রের নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল নির্বাচন নিয়ে, যা আমরা দেখলাম, হয়তো সেসব থেকে উনি উত্তরণের পথ দেখাবেন আমেরিকানবাসীকে। আমরা অপেক্ষায় থাকবো এই প্রসঙ্গে। আমি যেটা আমি আমাদের হ্যাঁ, আমি আপনাকে একটু যোগ করি যে ট্রাম্পের অবস্থা থেকে আমেরিকা ফিরেছে এটা ঠিক না। ট্রাম্পের অবস্থা থেকে এটা মাত্র শুরু, এটি জাস্ট এ স্টার্ট। ওকে, অতএব এটার শেষ এখনো কিন্তু হয় নাই। আর সে ফিরে আসলে বলতে যদি আমি বুঝেছি ওবামার শাসনের যে অবস্থা ছিল সেখানে ফিরেছে তা না, কারণ সময় কিন্তু বদলেছে, তাই না? এই 4 বছরে কিন্তু সবকিছুই বদলেছে। তো আপনি যদি ওটাও মনে করেন ট্রাম্পের অত্যাচার থেকে বা ট্রাম্পের কুশাসন থেকে আহ আমেরিকা ফিরেছে, আই ডু নট থিঙ্ক সো। ধন্যবাদ। যে কথা আপনি বলছেন এবং যেটা আমরা জানি, আপনি সঙ্গে মাঝে মধ্যে যখন কথা হয় তখন এই বিষয়টাও কথা হয় যে বুদ্ধিজীবী আর চিন্তকের মধ্যে পার্থক্য আপনি দেখেন। আপনি নিজেকে বুদ্ধিজীবী মনে করেন না, আমরাও সেটা ওইভাবে নিজেদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি না। আমরা সমাজের একটা অংশ হিসেবে, একটা সমাজ সচেতন মানুষ হিসেবে আমরা আলোচনা করি অনেক সময়, এবং আপনি চিন্তক হিসাবে একটু ভালো সচেতন পছন্দ করেন। সেই চিন্তক শব্দ থেকেই যদি আমি একটু নিতে চাই, আপনি যেটা বলছিলেন পরিবর্তনের কথা, এবং আমরা দেখছি করোনা মহামারীর কারণে কিন্তু পুরো বিশ্বেই সব ক্ষেত্রেই ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রের জীবনে অনেক পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনের ধারায় কিন্তু আমাদেরকে অনেক কিছুই মেনে নিতে হচ্ছে, অনেক কিছুই আমাদেরকে বর্জন করতে হচ্ছে। অর্জন খুব একটা হচ্ছে আমাদের মনে হয় না। সেক্ষেত্রে আমরা দেখছি যে গণতন্ত্র থেকে শুরু করে সমাজের প্রতিটা ধাপেই আমরা কিন্তু মানে এখনো পরিবর্তনটা সেভাবে আমরা দেখছি না, যেটা আমরা প্রত্যাশা করি এই করোনা মহামারীর পরেও। আপনি একজন সমাজ বিশ্লেষক হিসেবে কিভাবে দেখছেন এই মুহূর্তে? সালাউদ্দিন, পরিবর্তন জিনিসটা কিন্তু প্রথম হচ্ছে মাথার, আপনার চিন্তার, আপনার ভাবনার। আমাদের কি সেই পরিবর্তন হয়েছে? আমি মনে করি না। আমাদের মধ্যে এখনো সেই সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত এক ধরনের সামন্তবাদী প্রথা বা সামন্তবাদী চিন্তা বা একটা ব্যক্তিকেন্দ্রিক চিন্তা কিন্তু আমাদের মধ্যে এখনো কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে থেকেই যাচ্ছে। অতএব আমরা বেসিক্যালি মানুষ যে স্বার্থপর, মানুষ যে প্রতিহিংসা পরায়ণ হয় ক্ষেত্র বিশেষে, মানুষ যে আত্মকেন্দ্রিক হয় ক্ষেত্র বিশেষে, এইখান থেকে কিন্তু আমাদের পরিবর্তন এখন পর্যন্ত ঘটেনি। যদিও এই পর্যায়ে শিক্ষা, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অনেক গুণগত মান বেড়েছে, আমাদের মধ্যে উচ্চ শিক্ষার হার বাড়ছে, তাই না? এখন প্রতিটা ঘরে ঘরেই দেখবেন যে একজন পিএইচডি হোল্ডার আছেন, মাস্টার ডিগ্রি আছেন। এক সময় তো ম্যাট্রিক পাস করলেও গ্রামে অনেক মানুষ দৌড়ে আসতো যে ওই গ্রামের অমুক লোক ম্যাট্রিক পাস করেছে, তাকে দেখার জন্য। এখন তো মাস্টার ডিগ্রি কেন, আপনার পিএইচডি হলো আপনাকে কেউ দেখতে আসছে না, তাই না? অতএব তার মানে কি, এইসব দিক থেকে আপনি যদি একদিকে বিচার করেন, হ্যাঁ মানুষের পোশাক পরিচ্ছদ পরিবর্তন হয়েছে, মানুষের গাড়ি ঘোড়া পরিবর্তন হয়েছে, মানুষের দালান কোঠার পরিবর্তন হয়েছে, মানুষের খাওয়া দাওয়ার পরিবর্তন হয়েছে, বাট এটাই কি পরিবর্তন? এই পরিবর্তনটার সাথে আপনার চিন্তার পরিবর্তন কতটা হয়েছে? সেখান থেকে দেখলে যে না, আপনার চিন্তার কিন্তু পরিবর্তন সেই অর্থে হয়নি। আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছি, আপনার হয়তো দেখতে পারেন বা দেখছেন হয়তো, মাথার ঘুম পোকা। তো মাথার মধ্যে কিন্তু ওই যে পুরুষ নারীর যে বৈষম্য সমাজে আছে, তারও কিন্তু পরিবর্তন ঘটে নাই, বাইরে থেকে হচ্ছে। মেয়েরা বড় বড় চাকরি করছে, বড় বড় পদ পাচ্ছে, কিন্তু সেই মেয়ের মানসিকতাকে পরিবর্তন হচ্ছে সেইভাবে না, সেভাবে হয়নি। অর্থাৎ আমি যে কোনো সমাজের পরিবর্তনকে, তার চিন্তার, তার গুণগত পরিবর্তনকে আমি মতামত মানে প্রধানত গুরুত্ব দেই, তার উৎপাদন সম্পর্কের পরিবর্তনের আমি গুরুত্ব দেই, এবং সেই সম্পর্কের ফলে যে তার সমাজ সংস্কৃতির পরিবর্তন, সেটাকে বেশি পরিবর্তন বলে মনে করি। এছাড়া যেগুলো পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন, এই বাহ্যিক পরিবর্তন খুব বেশিক্ষণ টিকে থাকে না। এটাকে অনেকে, অনেক সমালোচকরা বা আলোচনা বলেন লিপস্টিক চেঞ্জ। তো লিপস্টিক তো আপনার ফুটে যারা লিপস্টিক দেন মেয়েরা, ওরা কিন্তু এক এক সময় এক এক কালার দেন, তাই না? অতএব এটা চেঞ্জ করতে পারে না। একটা বাইরে থেকে একরকম দেখাচ্ছে, কখনো আপনার কে এক রং দেখাচ্ছে, কখনো আপনার আরেক রঙে দেখছেন, সেটা পরিবর্তন হতে পারে, কিন্তু ভিতর দিক থেকে আমাদের তেমন কোনো পরিবর্তন হয়নি। এবার আসলে আমি গণতন্ত্রের ব্যাপারে, গণতন্ত্র কিন্তু এখনো খুবই পরীক্ষিত একটা আহ কি বলবো, আহ, অনুশীলনের মাধ্যমে যাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা হচ্ছে। এখনো রাজতন্ত্র আছে, সামন্ততন্ত্র আছে, ব্যক্তিতন্ত্র আছে, এগুলোকে মোড়ক করা হয়েছে কোন কোন দেশে গণতন্ত্র বলে, যে মানে জনগণের নাম বিক্রি করে, জনগণের উপর ভরসা করে, জনগণের
কথা বলে আপনি এই আপনার এই ব্যক্তিতান্ত্রিকতা বা সামন্তবাদী চরিত্রকে আপনি এক ধরনের ফ্র্যাঞ্চাইজ করছেন বা এক ধরনের আপনি গ্রহণীয় করে তুলছেন সমাজের কাছে বা মানুষের কাছে, কিন্তু সেই অর্থে আপনি কিন্তু গণতন্ত্রকে মানছেন না, তাই না? আপনি যখন ক্ষমতায় যাচ্ছেন পৃথিবীর যে কোনো দেশে দেখবেন সেই ক্ষমতায় যারা মানে হেড, তারা কার কথা শুনছে? তারা শুনছে তার আশপাশে তাকে যারা নম করছে তাদের কথা শুনছে। সে কি জনগণের কথা শুনছে? সে কি মাঠের কথা শুনছে? তা হচ্ছে না, এবং আমেরিকাও তো শুনছে না, তাই না? কখন শুনছে? যখন তাদের ভোটের প্রয়োজন হচ্ছে তখন তার দ্বারে দ্বারে যাচ্ছে, কিন্তু ভোটের পরে সে যা সেই তাই হচ্ছে। অতএব এটাকে যদি আমি গণতন্ত্র বলি প্রতিষ্ঠা হয়েছে বা গণতন্ত্র একটি দেশ, আমার মনে হয় আমি সম্পূর্ণটা ভুল বলবো না, আমি আধাটা বলবো আধাটা বলবো না। আধাটা হচ্ছে যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা চাচ্ছি গণতন্ত্রের মতো একটা ইনক্লুসিভ একটা পলিটিক্স, একটা কালচার সমাজে প্রতিষ্ঠিত হোক, কিন্তু সেটা এখনো হয়নি। কিন্তু যে কোনো দেশই বলেন না কেন পৃথিবীর, ফিউ এক্সেপশন, ইউরোপের কিছু এক্সেপশন আছে সেসব দেশ ছাড়া, বা কোথাও কোনো এক্সেপশন সেসব দেশ ছাড়া, ইন জেনারেল পৃথিবীতে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে গণতন্ত্রের যেহেতু কোনো বিকল্প এখন পর্যন্ত বের হয়নি, অতএব গণতন্ত্রকে আমরা মনে করছি একটি শ্রেষ্ঠ বা একটা সুন্দর, একটা যুক্তপূর্ণ, একটা আইনসঙ্গত একটি ব্যবস্থা, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি। এর জন্য জনগণের নিজস্ব সচেতনতা দরকার, শিক্ষার মান দরকার, পরমত সহিষ্ণুতা দরকার, যেগুলো অনেক পুরনো কথা, অনেকবার বলা হয়েছে। আমি মনে করি যে গণতন্ত্রের পরিবর্তন ঘটেনি কোনো কিছুই, গণতন্ত্রের আসলে প্রতিষ্ঠাই হতে পারেনি। আপনি তো একটা জিনিস, একটা গাছ হলে তাহলে না আপনি বলেন গাছকে উপড়ে ফেলছি, তাই না? কিন্তু গাছকে উঠতেই তো আমরা দিচ্ছি না। আমরা চাচ্ছি গাছের সেই চাষাবাদ হোক, সেই গাছটা বড় হোক, আমরা চাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত বড় হয়নি। বট গাছ এখনো তৈরি হয়নি, আপনি বট গাছ কেটে ফেলবেন কি করে বলেন? ধন্যবাদ। আসলে গণতন্ত্র বিষয়টা খুবই আপেক্ষিক এবং খুব স্পর্শকার কাছে মনে হয়। আগে নিজে গণতন্ত্রী না হলে তো আর গণতন্ত্র সম্ভব না। নিজে না, প্রত্যেকেই সেই গণতন্ত্র মনা কিনা পরিপূর্ণভাবে, সেটা একটা ব্যাপার। আর এই বিশ্লেষণটা নিজেরা যদি আমরা করি, আমরা আসলে গণতন্ত্র কিনা, তাহলে আমরা মনে হয় গণতন্ত্র কতদূর প্রতিষ্ঠা হয়েছে সেটাই আমরা দেখতে পাবো। কিন্তু এই প্রসঙ্গে যেটা একটু সমাজ বিশ্লেষক হিসেবে যেটা আপনার কাছে একটু জানতে চাইবো, যে আপনি যেটা বললেন যে সব ক্ষেত্রেই ঘরে ঘরে আমরা পিএইচডি দেখছি, আমরা ঘরে ঘরে ডাক্তার অনেক দেখছি, বাড়ি গাড়ি দালান করে দেখছি, অর্থনৈতিক সমৃদ্ধি দেখছি অনেকের। কিন্তু সেই ক্ষেত্রে পাশাপাশি কিন্তু অপরাধ বা অনৈতিকতা বা নতুন প্রজন্মের মধ্যে যে একটা মানে ধস, অনেক কিছু আমরা দেখছি, সেগুলো কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। আগেকার সিনেমা আর এখনকার সিনেমার মধ্যে অনেক পার্থক্য আমরা দেখছি। এই জিনিসগুলো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন সংক্ষেপে? এটাকে আমি ব্যক্তিগতভাবে যেভাবে দেখি সেটা হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কৌশলের পরিবর্তন হয়, তাই না? এক সময় কোদাল দিয়ে গাছ কাটা হতো, হতো না? বড় বড় কোদাল নিয়ে আপনি একটা বড় বড় গাছ কাটেন। এখন ওই করাত, ওখানে আবার করাত চলে আসছে, তারপর আরো একটু আধুনিক পর্যায়ে চলে আসছে। তারপর আপনি বড় বড় বিল্ডিং ধরেন, মনে করেন 50 তলা বিল্ডিং ভাঙবেন কিভাবে, তাই না? ওটা ভাঙার কথা একসময় চিন্তা করা যেত না। এখন একটা মানে ছোট একটা আপনার কি বলে ডিভাইস দিয়ে পুরো বিল্ডিংটাকে একেবারে 50 তলা থেকে 1 তলা পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিতে পারছেন, আশেপাশে কোনো কিছুকেই আপনি ধ্বংস না করে। তার মানে কি, যে হচ্ছে যে কৌশল এবং টেকনোলজি চেঞ্জের সাথে সমাজের সমস্ত কিছুর ব্যবহারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি আপনার আপনি যেটা বলছেন যে শিক্ষিতের সংখ্যা বাড়ছে, শিক্ষিত লোকদের সংখ্যা বাড়ছে, কিন্তু ক্রাইম কমছে না, ক্রাইম বাড়ছে। এর কারণ হচ্ছে ক্রাইমের টেকনোলজি তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে একটা মানে একটা চোর, সে লুঙ্গি কাছা দিয়ে রাতের অন্ধকারে এসে পরে বাড়িতে চুরি করতো, তাই না? এখন এমন হয়েছে আপনার সেই চোরের আর আপনার কি বলে আহ লুঙ্গি কাছা দিয়ে আসতে হয় না, সে আরো অন্য উপায়ে চুরি করতে পারে, তাই না? এবং চুরি করে চুরির অপরাধ থেকে ঢাকবার জন্য তার কাছে বিভিন্ন কৌশল আছে। আপনি দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে, আপনি হয়তো জানেন যে এক এক ভদ্রলোকের ইটের খোল, মানে ইট যেখানে তৈরি করা হয় সেই এলাকাটা দখল করার জন্য এক বাংলাদেশের একজন এমপি সেখানে হস্তক্ষেপ করেছেন, এবং তার টেলিফোনে সে বলছেন মানে লোকাল থানার পুলিশ ওসিকে যে তুমি ওই বেটার নামে যে কোনো প্রকার একটা মামলা টামলা দিয়ে ওকে জেলে পুরে দাও। আমি বলছি
এখন তার মানে কি উনি আপনি দেখুন অপরাধের কিন্তু তার কিন্তু নিজে যে যাইতেও হচ্ছে না, তার নিজের কিন্তু গিয়ে তাকে মারতেও হচ্ছে না তার শত্রুকে, সে একটা টেলিফোন করে একটা হুমকি দিয়ে হ্যাঁ সে কাজটা সেরে ফেলছে। অতএব এই জিনিসগুলো করার জন্য তো আপনার তো একটু একটু জ্ঞান থাকতে হবে, তাই না? অতএব দেখবেন যে সমাজে যত অপরাধ ঘটে আপনি যদি হিসাব করে দেখেন সেই অপরাধগুলোর যে স্ট্যাটিস্টিক্স যদি নেই আমরা, তাহলে দেখবো সেখানে শ্রমিক, কৃষক, ফকির বা একজন রিক্সাওয়ালার অপরাধ কতটা, আর পাশাপাশি একজন শিক্ষিত লোকের অপরাধ কতটা। একজন শিক্ষিত লোকের অপরাধ সেই সমস্ত মানে ক্ষমতাহীন বা লেস ক্ষমতাশীল শ্রেণীর মানুষদের অনেক অনেক কম, বরং বেশি হচ্ছে এই সমস্ত শিক্ষিত লোকদের, আমাদের মতো লোকদের। কারণ আমরা জানি অপরাধটা করতে হলে কোন কোন কৌশল অবলম্বন করতে হবে, হিসাব কি করতে হবে, একজন সাধারণ শ্রমিক তো সেটা জানে না। অতএব তাদের অপরাধ কিন্তু খুবই সামান্য, মানে যারা শিক্ষিত জন তাদের যে ক্ষমতা অপরাধ করা। আরেকটা কথা, বিশেষজ্ঞরা এবং চিন্তা যারা করেন তারা বলেন যে আপনার কে ইন্টেলেকচুয়ালি কারাপ্ট করার অপরাধ যে কোনো অপরাধের চাইতে অনেক বড়। কারণ আপনি ইন্টেলেকচুয়ালি যখন কাকে মানে যার কারো চিন্তা জগৎকে যদি আপনি কারাপ্ট করতে পারেন, সেই কারাপশনের কিন্তু ফলাফল দীর্ঘদিন ধরে যাবে, তাই না? তো আমাদের সমাজে কিন্তু সেগুলো হচ্ছে, আপনার চিন্তার ক্ষেত্রটাকেই প্যারালাইজ করে দেওয়া হচ্ছে, আপনি চিন্তা যাতে না করতে পারেন সেটাই প্যারালাইজ করে দেওয়া হচ্ছে। আপনি দেখবেন, আমি এটাও কিছুদিন আগে লিখেছি যে একজন আজকালকার কলকাতার নাটক দেখেন, বাংলাদেশের নাটক দেখেন, সেখানে কি দেখবেন, সেখানে বিশেষ করে মেয়েদের চরিত্র, মা, দাদি, নানি, ফুপি, এদের যে চরিত্রগুলো দেখানো হয়, ক্যান ইউ ইমাজিন যে দিস ইজ হ্যাপেনিং ইন টুডেস সোসাইটি ইন 21st সেঞ্চুরি? তার মানে কি আপনি একটা জাতিকে কৌশলে আরো তার প্রতি একটা নিকৃষ্ট ভাব বা অনেকে বলে এটা বিনোদন, সেই বিনোদন নয় যে বিনোদন আপনার মস্তিষ্ককে নষ্ট করে দেয়, আপনাকে একজনের প্রতি আরেকজনের ঘৃণা সৃষ্টি করে। সেটা কি ধরনের বিনোদন? আমাদের আগে যারা ছিলেন, আপনি তো একসময় কলকাতার উত্তম সুচিত্রার ছবিও দেখেছি আমরা, সেখানে ভিলেন চরিত্র ছিল, সেখানে অন্য কিছু, সেগুলো কি জনপ্রিয়তা পায়নি? এখন আপনি বলুন সময় চেঞ্জ কিভাবে হয়? সময়কে চেঞ্জ করবো তো আমি আপনি, সময়টা তার ঘড়ি কাটায় সবসময় চেঞ্জ হতেই থাকবে, ওটা ডিফারেন্ট জিনিস। কিন্তু সময় চেঞ্জ হয়েছে, অথবা আমিও চেঞ্জ হব, কোন অর্থে? সেটার মানে বিষয়টা এই এই সমস্ত বিষয়গুলোতে আমাদের যারা চিন্তা করেন, যারা সোকল্ড বা কল্ড বুদ্ধিজীবী, তারা কিন্তু সেদিকে মাথা ঘামান না, তারা স্রোতের তালে ভাসতেই থাকে। ওনারা ওরা বলে সবই স্বাভাবিক। নট সবই স্বাভাবিক, সব স্বাভাবিক হতে পারে না। আমি জিনিসটাকে স্বাভাবিক করে তুলতে চেষ্টা করছি বলেই আমি এটাকে স্বাভাবিক করছি, আমি এটাকে স্বাভাবিক। আপনি একজনকে একজন থাপ্পড় মেরে দেবেন কারণে অকারণে বলে এটাই স্বাভাবিক, এটা ভাই যুগের নাম, এটা ভাই সময়ের কারণে হচ্ছে। হোয়াট ইজ দিস? দিস ইজ অল রাবিশ। ধন্যবাদ। জি, জি। ধন্যবাদ। সেটাই বিষয়টা, আমরা যত করে ভাবি বা যত স্বাভাবিক মনে করি স্বাভাবিক নয়। সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি অবতারণা করলেন, সংশ্লিষ্ট সবাই প্রত্যেকেই যদি আমরা এই বিষয়গুলো একটু বিশ্লেষণ করি, নিজেকে জানার চেষ্টা করি, নিজের মধ্যে চেষ্টা করি, তাহলে মনে আমরা অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবো। আমরা সমাজ পরিবর্তনের পক্ষে, আমরা সমাজ পরিবর্তন হোক সেটাও চাই, কিন্তু সেটা আমরা ভালো সমাজ চাই, সুন্দর সমাজ চাই, সবার জন্য বসবাসের সুযোগ্য একটা সমাজ, সেটাই চাই। শুধু সমাজ না, রাষ্ট্র আমরা সেভাবে চাই। সেই প্রত্যাশা করবো। একটু বিরতি নেব, বিরপর আবার আলোচনায় ফিরে আসতে চাই। দর্শক, নিচে ছোট্ট একটা বিরতি। আপনার কি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করছেন? আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, নিউ ইয়র্ক। দর্শক, বিরতির পর আলোচনায় ফিরে আসলাম। আমাদের আজকের হাক কথার বিশেষ আয়োজনে আলোচক অতিথি রয়েছেন বিশিষ্ট লেখক, সমাজ এবং রাজনীতি বিশ্লেষক যারা মাহমুদুল্লাহ চৌধুরী। মাহমুদুল্লাহ চৌধুরী, ফিরে যেতে চাই আল জাজিরা প্রসঙ্গ। আপনি জানেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুব আলোচিত হচ্ছে দেশে বিদেশে প্রবাসে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা হচ্ছে। এবং এই রিপোর্টকে কেন্দ্র করে সরকারের যে ভূমিকা বা সরকারের যে উদ্যোগ,
সেটা আমরা বলেছি, তারা প্রতিবাদ জানিয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে এবং বলা হচ্ছে খবরটি ভুয়া, মিথ্যা। এবং পাশাপাশি এই খবরটা আমাদের সর্বশেষ দেখছি জাতিসংঘ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের তদন্ত চেয়েছে এবং এই কথাও বলার অপেক্ষা রাখে না যে জাতিসংঘের শান্তিরক্ষা কমিটিতে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য গুরুত্বপূর্ণ এবং প্রশংসিত ভূমিকা রেখে চলেছেন। সব মিলিয়ে আল জাজিরা রিপোর্টটাকে কিভাবে বিশ্লেষণ করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে? আমি শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনটা নিয়ে যে আলোচনা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে সেই প্রতিবেদনটা খুব মনোযোগ সহকারে দেখিনি। কারণ এই কারণে দেখিনি যে ইট ইজ টু মাচ, মানে আর কত নেতিবাচক জিনিস দেখবো, আর কত হতাশ হব, আর কত একজনের প্রতি ঘৃণা প্রকাশ করব। এই মনে হচ্ছে ওই ওই বর্ডার লাইন ক্রস করে গেছে। তাই আমি মানে যে কোনো নেগেটিভ নিউজকে খুব বেশি আর আর ঘেটে ঘেটে দেখি না। জাস্ট আইস ভিউজ, বার্ডস আই ভিউ বলেন, সেভাবে দেখি। মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। দ্বিতীয় আসেন যে এই প্রতিবেদনটাকে কোনো মহল বলছে এটা ভুয়া, এটা অমুকে করেছে, তমুকে করেছে, সমুকে করেছে। এটা যে কোনো সময় দেখবেন যে যে কোনো সরকার যে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে যদি কোনো প্রচার কোথাও হয়, সেটাকে তারা এক কথায় প্রথমেই বলা হয় ষড়যন্ত্র, দুর্বসন্ধিমূলক, তার প্রতিপক্ষের কারণ আমরা অমুকে করেছে, তমুকে করেছে, উইদাউট গোয়িং ইনটু দ্য ডিপ ইনটু দ্য সাবজেক্ট ম্যাটার। তো এখন আল জাজিরার যে ঘটনা দেখানো হয়েছে, আপনি দেখেছেন যে সাংবাদিকতা কাকে বলে, তাই না? এবং সেই জিনিসটা কিন্তু এই রিপোর্টে বোঝা গেছে। কারণ এই প্রতিবেদনটা কিন্তু মুখের কথার উপর ভরসা করে তৈরি করা হয়নি, একেবারে ফুটেজ দিয়ে, একেবারে ভিডিও ফুটেজ দিয়ে পূর্বাপর সম্পর্ক এবং কোথায় অবস্থান দিয়ে আপনাকে দেখানো হচ্ছে, তাই না? একটা রাষ্ট্রের, যে কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকতা বা মিডিয়া প্রচার মাধ্যম কিন্তু একটা প্যারালাল সরকার, সমান সমান, সেই প্যারালাল গভর্নমেন্টের কিন্তু অ্যাকাউন্টেবিলিটি প্যারালাল থাকা উচিত। মানে প্রচারের মহলের বা সাংবাদিকতার যেমন একটা জবাবদিহিতা থাকা উচিত কর্তৃপক্ষের কাছে, কর্তৃপক্ষেরও তেমনি সমান পরিমাণ জবাবদিহিতা থাকা উচিত আপনার কি জানে বলে সাংবাদিকদের প্রতি বা সংবাদ জগতের প্রতি। এখানে কেউ কাউকে হস্টাইল হয়ে আক্রমণ করাটা ঠিক না। বাংলাদেশে যেটা হচ্ছে, এটা দেখবেন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন মিডিয়াতে, এখনকার অনলাইন বিভিন্ন আলোচনাতে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে, এদিক থেকে সেদিক, সেদিক থেকে ওদিক, যেটা একেবারে কি যেন একটা হয়ে গেল। দিস ইজ ভেরি ন্যাচারাল ইন আওয়ার কাইন্ড অফ দেশের আর্থসামাজিক ব্যবস্থাতে। এটা খুবই স্বাভাবিক। এই ঘটনাগুলো যে ঘটবে না এটা আশা করা যায় না, বরং ঘটছে। এটা প্রকাশ যদি না হতো সেটাই তো অস্বাভাবিক ব্যাপার, কিন্তু প্রকাশ হয়েছে, সেটাকে আমি মনে করি স্বাভাবিক ব্যাপার। এখন এখান থেকে কে কি শিক্ষা নেবে বলা যাচ্ছে না। এইটার সুতার নাটাই কার হাতে সেটাও কিন্তু এখনো স্পষ্ট না, কোথায় হচ্ছে, কেন হচ্ছে। কারণ এটা যখন বের করা হচ্ছে, ডেফিনেটলি কারণ কোনো না কোন মহল এটা জানে এবং তাদের জানা মতেই যে এটা মানে বের হচ্ছে, তাই না? এবং কে কাকে মারার জন্য বা কে কাকে ছোট করার জন্য, কে কাকে আসলে হিরো বানানোর জন্য এটা করছে, এটা কিন্তু এখন স্পষ্ট না। বাট অ্যাজ এ জেনারেল, দিস ইজ এ discredit and the shame for a nation, যেখানে বলা হচ্ছে যে অল পিএমস ম্যান, এই জিনিসটা নিয়ে যে অলরেডি পৃথিবীর মনে হয় অনেক লোক দেখেছে এবং দেখছে, জাতিসংঘ পর্যন্ত রিয়াক্ট করেছে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু খুব সহজভাবে আমরা দেখতে পারি না। কিন্তু বলা যায় না আমাদের সরকার বা বাংলাদেশের মতো রাষ্ট্রে যে সমস্ত এই ধরনের সরকার আসে, তারা এটা করতেই পারে। কারণ আমরা গত ৭২ থেকে এখন পর্যন্ত এমন কিছু দেখি নাই যেখানে সরকার ইজ রিয়েলি ইন ট্রু সেন্স অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। দে আর অ্যাকাউন্টেবল টু নোবডি, স্পেশালি হেড অফ দ্য স্টেট তো অ্যাকাউন্টেবল টু নোবডি। তারা আসবে, এক একটা ঘটনা লিখবেন, এই কয়েকদিন পর হয়তো বলা যায় না, এই কয়েকদিন এমন একটা ঘটনা দিয়ে দিবে, সরকার যদি মনে করে এতে বিব্রত হচ্ছে, এমন একটা ঘটনা সৃষ্টি করবে যে এই ঘটনা মানুষ ভুলে যাবে, সংবাদপত্র লোকরাও ভুলে যাবে, তখন ওইটা নিয়ে মাথা চালাবে। তো এই জিনিসগুলা খুবই দুঃখজনক, হতাশজনক। এটার ফলাফল কি হবে এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে এটার ফলাফল যেটাই হোক না কেন সেটা দেশের জন্য খুব কল্যাণকর কিছু বই আনবে, এটাও বলা যাচ্ছে না। পাশাপাশি যে প্রসঙ্গটা আসে, যে আমরা জানি যে মায়ানমারে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে শাসন 1 বছরের মতো তারা ক্ষমতা থাকবে বলেছেন, যদিও
বলছেন, আরো মানে শুনেছেন 1 বছর পর তারা নির্বাচন দেবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। কিন্তু রোহিঙ্গা একটা ইস্যু, বড় ইস্যু রয়ে গেছে। সেই ক্ষেত্রে কি এই ইস্যুটা কি আরো ধামাচাপা পড়ে যাবে, নাকি আরো সমস্যাটা বাড়বে বলে আপনি মনে করেন মায়ানমার এই প্রসঙ্গে কেন্দ্র করে, বাংলাদেশ মায়ানমারের যে সম্পর্ক বা রোহিঙ্গা ইস্যুতে? মায়ানমারের যে এখন যে সংকটটা, সামরিক জান্তা এসছে, তারা 1 বছর সব সামরিক শাসকরা বা সব ধরনের স্বৈর শাসকরা প্রথম বলে যে আমি দেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে এসেছি, আমি এত সময়ের মধ্যে এত সময়ে গণতন্ত্র ফিরিয়ে দেবে, এগুলো একটা গদবদা কথা। আহ, সব আহ, এই ধরনের শাসকরা এই কথা বলে। তবে এই মায়ানমার যে সংকটটা, সেই সংকটটা আর যে একটা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছিল সেটা পিছিয়ে গেল। 1 নাম্বার, সেটা সামরিক জান্তা, এরাই তো এদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই না? এরা কতটা আসলে সমাধান করবে বলা যাচ্ছে না। তার উপরে আপনার এই যে এখনকার যে সমস্যা, আল জাজিরার যে সমস্যাটা আহ মানে সম্মুখে এসছে, সেটা দিয়ে সেটাকে ঢাকা যাবে কিনা আমি বলতে পারছি না। কারণ দুই ধরনের চরিত্র, দুই ধরনের চরিত্র। একটা হচ্ছে আপনার বহির্দেশ সাথে আমাদের সম্পর্কের বিষয়, আরেকটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বিষয়। এখন মায়ানমারের সাথে আমাদের যে সম্পর্কটা বা সংঘাতটা বা সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের বহির্বিশ্ব সংক্রান্ত বা আমাদের এক্সটার্নাল প্রবলেমের একটা অংশ। কিন্তু যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যে আল জাজিরার রিপোর্টটা, সেটা একেবারে ভেতরের সংকট। এই ভেতরের সংকটের সাথে বাইরের সংকটকে কতটা মেলানো যাবে বা কতটা একটাকে দিয়ে আরেকটাকে ঢাকা যাবে আমি বলতে পারছি না। তবে আমার মনে হয় না যে এই দুই সংকটের কোনোটাই কোনো হালকা সমস্যা, দুটোই খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, এবং দুটোকে সামাল দেওয়ার জন্য সরকার বিভিন্নভাবে তার স্বার্থ রক্ষা করেই চেষ্টা করবে, এতটুকু বলা যায়। কারণ এই সরকার এর কোনো কিছুতেই আপনার মাথা নত করবে না। সেদিনও প্রধানমন্ত্রীকে বলতে শুনলাম, উনি বলেছেন ভারতের সাথে বাংলাদেশের বন্ধন রক্তের বন্ধন। আমি জানি না এই ধরনের কথাবার্তা আমাদের কর্তা ব্যক্তি বা ব্যক্তিত্বরা কিভাবে বলেন, কি অর্থে বলেন, কোন অর্থে রক্তের সম্পর্ক, কি রক্ত কাকে দিল, কি দিল, এর কোনো আমি আগামাথা বুঝি না। এটা কেবলই বলা হয় নিজের ক্ষমতাকে অধিষ্ঠিত রাখার জন্য। আপনি দেখেন আমেরিকার পাশের দেশ কিউবা, সেই কিউবাতেও আমি সেই প্রসঙ্গেও লিখেছি কিছুদিন আগে, কিউবাকে কিন্তু আমেরিকা পদানত করতে পারেনি, তাই না? সেই কিউবা কিন্তু তার মাথা উঁচু করে যতদিন ফেডারেল ক্যাস্ট্রো ছিলেন, তারপর তার ভাই এসছেন এখন পর্যন্ত, তারা এখন পর্যন্ত আমেরিকার কথা উঠে না বসে না। আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে আজকে যে জামাত ইসলামও ক্ষমতায় আসে, তারাও তাই করবে, ভারতের কথা শুনবে। হোয়াট ফর? উই হ্যাভ টু ডিগ ইনটু ইট, বিকজ এমন ভাবে ভারত আমাদের চারপাশে ঘিরে আছে, আমাদেরকে এমন ভাবে কাবু করে দিচ্ছে, আমাদের মস্তিষ্ক এমন ভাবে ধোলাই হয়ে গেছে গত 50 বছরে বিশেষ বিশেষ ক্ষেত্রে, সেখান থেকে উত্তরণ ঘটা খুব কঠিন। এবং এর জন্য একটা সত্যিকারের একটা জাতীয় বা দেশপ্রেম থাকা উচিত, সেটা আমাদের নেই। অতএব আমরা এই দাসত্ব করেই যাব আপাতত। ধন্যবাদ। আমরা শেষ করব, তার আগে সংক্ষেপে যদি আমি একটু জানবো, আপনি যেটা বলছিলেন বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 72 থেকে এখন পর্যন্ত সেরকম অ্যাকাউন্টেবিলিটি আমরা দেখছি না কোনো সরকারের মধ্যে থেকে। পাশাপাশি এটাও আমরা একটু লক্ষ্য করছি যে বাংলাদেশের জনগণ বিভক্ত হয়ে পড়ছে ডে বাই ডে, বেশি বেশি। এই বিভক্তি তো জাতির জন্য শুভ নয়। এই প্রসঙ্গে আপনি কি বলবেন সংক্ষেপে? অবশ্যই অবশ্যই, যে কোনো বিভক্তি জাতির জন্য শুভ নয়। যুক্তরাষ্ট্র থেকেই বলি, যেখানে যুক্তরাষ্ট্রে বসে কথা বলছি, এর যে বিভক্তি শুরু হয়েছে, সবসময় সব দেশ, সব কাল, সব রাষ্ট্র ডিভাইডেড থাকে, কারণ একদল একমত হলে আরেক দল ভিন্ন মত হতেই পারে। কিন্তু তার তীব্রতাটা কতটুকু, তার গতিপথটা কতটুকু, তার লক্ষ্য কি, সেটা হলো মূল বিষয়। তো এখন দেখা যাচ্ছে আমরা সেই সেই আদিকালে চলে যাচ্ছি, যেখানে ছোট 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 নগর নিয়ে এক একটা রাষ্ট্র হতো, তাই না? ছোট ছোট গোষ্ঠী নিয়ে এক একটা সমাজ তৈরি হতো। তো এখন সেই পর্যায়ে আমরা চলে যাচ্ছি। হিংসা, প্রতিহিংসা, মারামারি, জিজ্ঞাসা, এগুলো হচ্ছে আমাদের এখন মূল বিষয়। এগুলো আমাদের বিনোদন। আপনি কখনো দেখেছেন এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হয়, সেটা লাইভ ক্যামেরাতে দেখা হয়? আপনি ইরাকের সাথে যে আমেরিকার যুদ্ধ লাইভ ক্যামেরা আপনার দেখেছেন যুদ্ধ? মানে মানুষ মারছে, নগর ধ্বংস করছে, মানুষের মানে জীবন নিয়ে মানুষ চিৎকার করছে, এগুলো আপনি ঘরে বসে টিভিতে দেখছেন। হোয়াট কাইন্ড অফ কালচার, হোয়াট কাইন্ড অফ থিঙ্কিং অল দিস থিংস, ইজ ইট এ বিনোদন? কিন্তু এইটা আজকে এমন হয়ে গেছে যে এইটাই বিনোদন হিসাবে, আপনার যুদ্ধ দেখানোটাই বিনোদন, এটাই সমাজ চায়। অতএব সমাজের মানুষরা ওই রকম হয়ে গেছে। এখন আর মানুষ অত বেশি কোনো
ব্যাপারে ডিপে যেতে চায় না, একেবারে দুই চোখ দিয়ে যা দেখলো, দুই কানে যা শুনলো, ওটাই বেস্ট, এরপর আর কোনো কথাবার্তা নাই। এটা যে কেন, কিসের জন্য, কি প্রক্রিয়া, সেটা কিন্তু বোঝার কোনো কারো প্রয়োজনও মনে করে না। এখানে বাংলাদেশও বিভক্ত হয়েছে, আগেও বিভক্ত ছিল, এক সময় ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভেঙে গেল হইলো বাংলাদেশ, বাংলাদেশ হওয়ার পর হলো এ দল, বি দল, তারপর হয়ে গেল এ বি সি ডি ই এফ, মানে মানে শেষ নাই। এখন কোন দলই এককভাবে নির্বাচন করে না, জোট করতে হয়। এখন জোট 14 দল, 19 দল, 20 দল, আর এই যে 14 দল, 19 দল, 20 দল, প্রত্যেক মানে মূল দল ছাড়া প্রতিটা দলের সদস্য হয়তো 2 থেকে 3 জন, অথবা যিনি দল করছেন সে একাই, তাদেরকেও নিতে হচ্ছে। তো এই যে বিভক্তিগুলো, আপনি সমাজকে ব্রিটিশ সাথে শিখিয়ে গিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল, সেই জিনিসটা আজও বর্তমান। যত বেশি আপনি ডিভাইড করতে পারবেন সমাজকে, যত বেশি আলাদা করতে পারবেন সমাজকে, যত বেশি বৃহত্তর ঐক্যকে নষ্ট করতে পারবেন, ততই আপনি শাসক হিসেবে টিকে থাকতে পারবেন, সম্ভাবনাটা বেশি। তো সেটা হয়ে গেছে। এখন শাসক আমাদের মধ্যে, আমার আপনার মধ্যে, এখন দেখবেন এই যে গত 15 বছর কি হয়েছে, একটা ঘরে একই টেবিলে খাচ্ছেন স্বামী স্ত্রী, তারপরে কি বলে মা, শাশুড়ি, ননদ, শালা, যদি থাকে ছেলে, এক একজন এক এক দল, একই টেবিলে 6 জনের যদি এটা 6টা মানে একটা ডাইনিং টেবিল হয়, 6 জন 6 দলে হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? হোয়াট ফর? আমরা কি চাচ্ছি আসলে? ডু উই নো দ্যাট হোয়াট উই আর রানিং ফর এন্ড হোয়াট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট, ফ্রম হুম এন্ড হোয়াট উই আর ডুইং? আমরা আমাদের সেলফ সার্চ করছি না। অতএব এই জিনিসগুলো দুঃখজনক, এই জিনিসটাই বাস্তব এখন, যে আমরা এখন হাওয়ার তালে চলছি। হাওয়া যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে উড়ে যাচ্ছি, আমাদের মধ্যে আর কোনো চেতনা কাজ করে না। এখন জ্ঞানের কথা বলেন বা চিন্তার কথা বলেন, এগুলো ফালতু জিনিস। এগুলো তো যদি আপনি কোনো সুরসুরি মার্কা কিছু বলতে পারেন, তাইলেই মানুষ শুনবে। না হলে আপনার ওই চিন্তা ভাবনার সময় আরে ভাই সবাই আছে, এগুলো সবাই জানে, এক কথায় বলে দিবে, উড়িয়ে দেবে, এগুলো সব জানে। হইছে কি, পরিবর্তন করতে পারলে করেন। দ্যাটস দি টেন্ডেন্সি অফ আওয়ার মেজরিটি পিপল, এন্ড ভেরি ফিউ যারা মনে করে হ্যাঁ এই সমস্যাগুলো। আপনি দেখবেন বাংলাদেশেও দেখবেন অনেক ভালো ভালো লোক আসে, যারা একসময় টেলিভিশনে আলোচনায় বা বিভিন্ন জায়গা, তারা কেউ এখন আসে না, কারণ তারা সেই কথা বলতে পারে। ইট নট নেসেসারিলি মিনস যে সে সরকারের বিপক্ষে বলে, বা সরকারের বিপক্ষে তো বলবে, এটাই তো নিয়ম। সরকারের উচিত তো বিপক্ষের কথাগুলো শোনা। আপনি বিপক্ষের কথাগুলো শুনে যে আপনি ধরে নিয়ে যান, আপনি অপমান করেন রাস্তাঘাটে, একটা মেট্রিক পাস একটা ছেলে দিয়ে আপনি অপমান করান তাকে, তাহলে ওয়াই দা ভালো লোক উইল কাম টু টক অ্যাবাউট দি রিয়েল সিচুয়েশন? দে উইল নট কাম। তারা আসছে না, আগামীতে আরো আসবে না। অতএব ভুইফোর সাংবাদিক, ভুইফোর নেতা, ভুইফোর ইমাম, ভুইফোর মোল্লা, ভুইফোর রাষ্ট্রপতি সংখ্যা তো বাড়ছে, কমছে তো না। তো দিস ইজ অল, অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশিওলজি, আই থিঙ্ক দ্যাট আমরা আসলে চরমতম আমাদের মূল্যবোধের অবক্ষয়ের দিকে হাঁটছি। ব্যতিক্রম কোথাও কোথাও হচ্ছে, ব্যতিক্রমের জন্য কেউ কেউ চেষ্টা করছেন। যদি সে ব্যতিক্রম ঘটে, সৃষ্টিকর্তার আদেশ ছাড়া হবে না, নির্দেশ ছাড়া হবে না, তাহলে ভালো, অন্যথায় দুর্ভোগ সামনে আরো বেশি গভীর হবে। ধন্যবাদ মাহমুদ চৌধুরী, হক কথার বিশেষ সাপ্তাহিক আয়োজনে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ সকল দর্শকদের। আমরা চাইবো, শেষ করব এই মুহূর্তে, তার আগে একটু স্মরণ করতে চাই মজলুম জনতা মৌলানা ভাসানী যে রাজনীতি করেছেন, জনগণের জন্য রাজনীতি করেছেন, ক্ষমতার জন্য নয়। আজীবন তিনি ক্ষমতার বাইরে থেকে জাতিকে নেতৃত্ব দিয়েছেন, জাতির মুকুঠির সম্রাট ছিলেন। আমরা সেই মৌলানা ভাসানীকে স্মরণ করি এবং তার পথ ধরেই মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় যদি আমরা সুন্দর কিছু করতে পারি, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র করতে পারি সম্মিলিতভাবে, সেটাই হবে উত্তম। আমরা কোনো বিভক্তি নয়, আমরা ঐক্য চাই। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো হক কথার বিষয়ে আয়োজন শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আগামী সন্ধ্যার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনার কি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করছেন? আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন